নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সারা বছরের অন্তত রাশিফল গণনা করেন তথা বিভিন্ন প্ল্যানেটের গোচর নিয়ে পর্যালোচনা করেন এবং গোচরের ইম্প্যাক্ট অর্থাৎ একটি গ্রহের ইম্প্যাক্ট কোনো নির্দিষ্ট রাশির কোনো নির্দিষ্ট ডিগ্রির উপরে অন্য প্ল্যানেটের উপরে কতটা ইম্প্যাক্ট পজিটিভ নেগেটিভ বা নিউট্রাল ইম্প্যাক্ট দিতে পারে সেই সংক্রান্ত আলোচনা। অর্থাৎ মেজর যে প্ল্যানেট, অর্থাৎ আমি যদি ডিসেন্ডিং অর্ডারে থাকি তাহলে শনি থেকে বুধ পর্যন্ত প্রত্যেক প্ল্যানেটের গোচর সারা বছরের 2025 সেই নিয়ে আজকে আলোচনা শুরু করব। আলোচনা শুরুর আগে দুটো জিনিস আপনাদের বলবো। দয়া করে কেউ ফোনে কনসালটেন্সি চাইবেন না। ফোনে আমি কনসালটেন্সি দিই না বললেই চলে, প্রায় খুব মেজর কোনো ইনসিডেন্ট না হলে দিই না। করোনার সময় কিছু করেছিলাম, এখন সেটা অলমোস্ট বন্ধ। আর 2 নম্বর হচ্ছে, যারাই ফোন করবেন চেষ্টা করবেন অন্তত রাত্রি 8:30টার পরে ফোন করার আমাকে, তাহলে আমি একটু ভালোভাবে কথা বলতে পারি। সকালের দিকে ফোন করলে কিন্তু আমার পক্ষে কথা বলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এটা একটু জাস্ট রিমাইন্ড করিয়ে দেওয়া। আমি শনি থেকে শুরু করব। শনি সারা বছরের গোচর নিয়ে আলোচনা করব, তারপরে বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে শুক্র, তারপরে বুধ এবং লাস্ট শেষে গ্রহণের বিষয় নিয়ে বলবো। 4টি গ্রহণ আছে, একমাত্র একটি গ্রহণ দৃশ্য হবে। তো শনি থেকে আমি আলোচনা শুরু করছি। আমরা যখন বছর শুরু করব তখন শনি মার্গী গতিতে থাকবে এবং যে মার্গী গতিতে অবস্থান করবে সেটা হচ্ছে 27শে ডিসেম্বরের পরে স্যাটার্ন 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। শনি 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিটের মধ্যে অবস্থান করবে। অর্থাৎ শনি তখন বছরের একদম শুরু হওয়ার 4 দিন আগেই সে রাহু নক্ষত্র পরিত্যাগ করে পুনরায় বৃহস্পতির নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণে সে অবস্থান করবে। পুনরায় সেই ডিগ্রিতে যাবে এবং যার নবাংশ ভিত্তিক যে অবস্থান সেটা হচ্ছে মেষ রাশি। 2 তারিখ থেকে 2রা ফেব্রুয়ারি থেকে প্রায় 4th ফেব্রুয়ারি পর্যন্ত, 3rd ফেব্রুয়ারি টেন্টেটিভলি বৃষ রাশির নবাংশে শনি থাকবে, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এবং 3rd ফেব্রুয়ারি থেকে 3rd মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত স্যাটার্ন 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত আসবে মিথুন রাশির নবাংশ এবং 29 তারিখে শনি তার রাশি পরিবর্তন করবে। আমি টাইমিং এগুলো সব আপনাদের বলে দিচ্ছি। এবং 29/3/2025 থেকে 28/4/2025 এই সময় পর্যন্ত শনি কর্কট রাশির নবাংশে থাকবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে এই সময়ে শনি অ্যাকচুয়ালি আমাদের বৃহস্পতির নক্ষত্রের 4র্থ চরণ ক্রস করে যাবে এবং সেটা কর্কটের নবাংশ। আপনারা যদি সারা বছরের প্রকৃষ্ট গোচর দেখেন তাহলে বলা যেতে পারে গোচরটা শুরু হচ্ছে মোটামুটি বৃশ্চিক রাশির, ক্ষমা করবেন, সেটা কুম্ভ রাশির একদম লাস্ট চরণ থেকে। কারণ কুম্ভ রাশির দ্বিতীয় 8 নম্বর যে নবাংশ সেটা কিন্তু শনি এই বছরই তার মার্গী গতিতে, অর্থাৎ জুন মাসের 29 তারিখ পর্যন্ত সে পৌঁছেছিল 25.5 ডিগ্রির কিছু বেশি। তো তার ফলে সে কিন্তু বৃষ রাশির নবাংশ পর্যন্ত চলে এসেছিল। তো এইবার সে নতুন যে অবস্থাটা যাবে সেটা হচ্ছে ওই ডিগ্রির পরবর্তী আরো 1 ডিগ্রি এবং তারপরে কুম্ভ রাশির লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট যেটা মিথুন রাশির নবাংশ, সেটা এবছর শনি নতুন যাবে
এবং তারপরে সে মীন রাশিতে প্রবেশ করবে এবং 28শে এপ্রিল পর্যন্ত শনি 3°20' যাবে। 28শে এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত শনি সিংহ রাশির নবাংশে থাকবে, অর্থাৎ 3°20 থেকে 6°40' পর্যন্ত সে অবস্থানে থাকবে। এবং 7ই জুন থেকে 13ই জুলাই পর্যন্ত মার্গী গতিতে শনি যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হচ্ছে 7°42' 27" এবং সেটা কন্যা রাশির নবাংশ। বুঝতেই পারছেন 6°40' ক্রস করে যাচ্ছে। এবং এই ডিগ্রিতে এসে শনি বকরি হবে, অর্থাৎ 2025 সালের 13ই জুলাই শনি মীন রাশিতে 7°42' 27" কন্যা রাশির নবাংশে বকরি হবে। এবং যে সময় বকরি হবে তখন সকাল 7টা 24 মিনিট। পুনরায় সে রিভার্ট ব্যাক করবে এবং ব্যাক করে সে 6°40' নবাংশে পুনরায় প্রবেশ করবে। সেটা হচ্ছে 18/8/2024 সকালবেলা 6টা 36 মিনিটে। এবং শনি পুনরায় 6°40' নিচে নামবে এবং সিংহের নবাংশে আসবে। 3রা অক্টোবর ভোর বিকেলবেলা 5টা 3 মিনিটে শনি পুনরায় 3°20' নিচে নামবে, অর্থাৎ স্যাটার্ন একদম প্রাথমিক যে অবস্থা থেকে শুরু করেছিল সেই জায়গাটায় আবার প্রবেশ করবে এবং কর্কট রাশির নবাংশে থাকবে এবং পুরো ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে। অর্থাৎ যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি চলে গিয়েছিল নিজের নক্ষত্রে, সেখান থেকে বাউন্স ব্যাক করে পুনরায় বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, যেটা মীন রাশির প্রথম চরণ 3°20' এবং কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে। আলটিমেটলি শনি মার্গী হবে 28/11/2025 28/11/2025 সকালবেলা 7টা 26 মিনিটে। যে ডিগ্রিতে গিয়ে বকরি হবে সেটা হচ্ছে 55 মিনিট 11 সেকেন্ডে, অর্থাৎ 1 ডিগ্রির থেকেও শনি মীন রাশিতে নিচে নেমে আসবে। অর্থাৎ শনি মীন এবং কুম্ভের একদম জাংচারে দাঁড়িয়ে থাকবে। সেই অবস্থাতে স্যাটার্ন ডাইরেক্ট হবে এবং কর্কটের নবাংশে। আচ্ছা, শনি এই বছর পর্যন্ত অর্থাৎ 31/12/2025 রাত্রি 11টা 49, অর্থাৎ 2025 সালের মানে 26 সাল হতে 1 সেকেন্ড আগে পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করবে মীন রাশিতে সেটা হচ্ছে 1°55' কর্কট রাশির নবাংশে অবস্থান করবে। শনি 20°30' পর্যন্ত গিয়ে বকরি হবে তার পরের বছর 26 সালে, সেটা হচ্ছে 25/7/2026 মীন রাশিতে 20°30' পর্যন্ত মকর রাশির নবাংশে। সে আলোচনার মধ্যে আমরা যাচ্ছি না, আমাদের আলোচনা হচ্ছে 2025 সালে শনি যে দূরত্ব অতিক্রম করতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 রাত্রি 11টা 49 মিনিট 49 সেকেন্ডে। সেই দূরত্ব 55 মিনিট 11 সেকেন্ড। সরি, সেই যে দূরত্ব হবে সেটা হচ্ছে 1°55'। এটা কর্কট রাশির নবাংশে এবং বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করবে। এটা আমি স্যাটার্নের গোচর সম্পর্কে আপনাদের বলে দিলাম। এরপরে যে অংশটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় ক্ষমতাশালী প্ল্যানেট, তার সম্পর্কে বলা। দেখুন, বৃহস্পতি এই বছরের একদম শুরুতে 27/12/2024 থেকে 20/3/2025 পর্যন্ত এই সময় বৃহস্পতি প্রথম কয়েকদিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে, যেখানে 27/12/2024 থেকে 4/2/2025 পর্যন্ত শনি 20° থেকে 17°1' পর্যন্ত নামবে, কিন্তু নবাংশটা মিথুনেরই থাকবে এবং তারপরে আবার গতি নিয়ে
ওই 20 ডিগ্রি ক্রস করবে পুনরায়, সেটা হচ্ছে 20 মার্চ 2025 সাল মিথুনের নবাংশে। 20-3-2024 থেকে 11-4-25 কর্কটের নবাংশে থাকবে, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে 11-4-25 থেকে 28-4-25 শনি থাকবে হচ্ছে একদম ধরুন 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত সিংহ রাশির নবাংশে, এবং লাস্ট অংশ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, এবং লাস্ট অংশ যেটা কন্যা রাশির নবাংশ 28-4-25 থেকে 15-5-25 তুলা রাশির নবাংশে মিথুনে প্রবেশ করবে মাঝরাত্রি 2:30টার সময়। তো কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি। তারপরে সে অবশ্যই রাশি পরিবর্তন করতে করতে যাবে, এবং সে যখন আমাদের মানে মিথুন রাশিতে যে 3টে নক্ষত্র আছে, মৃগশিরা নক্ষত্রের 2টো চরণ, তার নবাংশ হচ্ছে তুলা আর বৃশ্চিক। তারপরে চলে আসবে স্বাতী নক্ষত্রে, স্বাতী নক্ষত্রের 4টে চরণ, সেটা ধনু থেকে মীন পর্যন্ত। তারপরে পুনর্বসু নক্ষত্রের 3টে চরণ, সেটা মিথুনের ক্ষেত্রে বলছি, সেটা মেষ থেকে মিথুন পর্যন্ত। আমরা এই নক্ষত্রের সেগ্রিগেশনটা আপনাদের বলে দেব। সেটা হচ্ছে 14/6/2025 এই পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে থাকবে। 14/6/2025 থেকে 13/8/2025 পর্যন্ত, প্রায় 2 মাস বৃহস্পতি থাকবে রাহুল নক্ষত্রে এবং আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই সময় কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে, যখন আরো মাইক্রো আলোচনায় যাব তখন বিষয়গুলো বলে দেব সেই সময়। তারপরে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে চলে যাবে, এবং পুনর্বসু নক্ষত্রে গিয়ে আলটিমেটলি সে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেটা হচ্ছে 19/10/2025 বেলা 1:07 কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি সামান্য দূরত্ব যাবে। সেই দূরত্বটা হচ্ছে 52 মিনিট 25 সেকেন্ড। মানে লাস্ট কদিন বৃহস্পতির গতি বুঝতেই পাচ্ছেন, 1 ডিগ্রিও পৌঁছাতে পারবে না। মানে 19/10/2025 থেকে বৃহস্পতি যেদিন বক্রি হবে 11/11/2025 বিকেল 6:31 এই যে একটা বড় দিন, মানে 22 দিনে বৃহস্পতি যে দূরত্ব যাবে সেটা হচ্ছে 52 মিনিট 25 সেকেন্ড। লাস্ট 5.5 দিন স্ট্যাটিক ফেজে থাকবে, পুনরায় মিথুন রাশিতে ঘুরে আসবে বক্রি হওয়ার পরে 4/12/2025 রাত্রি 8:43 এবং পুনরায় মানে যখনই প্রবেশ করবে আর কি মিথুন রাশিতে, তখনই মিথুন রাশির নবাংশেও থাকবে এবং পুনরায় বৃষ রাশির নবাংশেও ফিরে আসবে। সেটা হচ্ছে 4/1/2026 বিকেল 5:42 পর্যন্ত, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বৃহস্পতির এই সামনের বছরে ম্যাক্সিমাম বক্রি গতিতে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বে থাকবে। তো এর মধ্যে শনি এবং বৃহস্পতির 2টো বিষয় আপনাদের বলে দিই। সেটা হচ্ছে তাহলে বক্রি থাকবে 11/11/2025 11/11/2025 6:31 PM থেকে 11/3/2026 অর্থাৎ মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত সকাল 8:58 প্রায় 119 দিন বৃহস্পতি বক্রি স্টেটে থাকবে মিথুন এবং কর্কট মিলিয়ে। আর গুরু অস্ত থাকবে যে সময়টা, সেই সময়টা হচ্ছে 7 তারিখ মে মাসের রাত্রি 7:36 থেকে গুরু অস্ত যাবে এবং সে থাকবে 6/6/2024 ভোরবেলা
36 পর্যন্ত গুরু অস্ত থাকবে এই সময়টাতে। আর শনির যে বক্রী গতি সেটা বলেই দিলাম যে 13/7/2025, টাইমিংটা তখন বলিনি, অ্যাট 9:36 AM, এবং সেখান থেকে 28/11/2025 যেদিন শনি ডাইরেক্ট হচ্ছে সেদিন সকালবেলা 7:26 পর্যন্ত শনি বক্রী গতিতে থাকবে। এই সময়টা হচ্ছে 139 দিন। তো এই দীর্ঘ সময় স্যাটার্ন প্রায় 5 মাসের থেকে 10 দিন কম বক্রী থাকবে। স্যাটার্ন অস্ত থাকবে 28/2/2025 থেকে 28/2/2025 সন্ধেবেলা 7:06 থেকে 9/4/2025 সকালবেলা 5:03 পর্যন্ত 40 দিনের মতো শনি অস্ত থাকবে। এটা কম্বাসন স্টেটটা, যখন কুম্ভ এবং মকরের জাংচার দিয়ে স্যাটার্ন পাস করবে সেই সময় অস্তমিত জায়গা। এটা হচ্ছে মেজর দুটো প্ল্যানেটের ক্ষেত্রে বললাম। এরপরে মঙ্গলের গোচর আপনাদের বলে দিই। আমি আলোচনা করার সময় আপনাদের কিছুটা বলে দিয়েছি, তথাপি বলে দিই যে মঙ্গল যখন বছর শুরু করবেন তখন মঙ্গল অ্যাকচুয়ালি বকরি থাকবে, এবং বকরি থাকবে সে কর্কটের ঘরে। কর্কটের ঘর থেকে সে আমাদের মিথুন রাশির ঘরে তার সঞ্চার হবে, সেটা হচ্ছে 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি মিথুন রাশির ঘরে সঞ্চার হবে, এবং সেখান থেকে আরও কিছুদিন যাওয়ার পরে অন্তত 1 মাস 2 দিন মতো 24শে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হওয়ার পরে এটা মিথুন রাশিতে 21°23' মঙ্গল ডাইরেক্ট হবে। তো ডাইরেক্ট হওয়ার পরে মঙ্গল আবার সামনের দিকে গতি নেবে, সামনের দিকে গতি নিয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে 3/4/2025 রাত্রি 1:39। এই সময় সে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে। তো কর্কট রাশিতে প্রবেশ করার পরে কর্কট রাশিতে থাকবে সে 3/4/2025 থেকে 7/6/2025 পর্যন্ত কর্কটে মঙ্গলের অবস্থান হবে। প্রথম দিকে গতি খুব স্লো থাকবে প্রথম 25 দিন, তারপর থেকে আস্তে আস্তে 25 মিনিটের উপরে গতি যাবে। তারপরে সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে 7/6/2025 থেকে 27/6/2025। এখানে মঙ্গল কেতু যুক্ত হয়ে বেশ শক্তিশালী অঙ্গারক যোগ তৈরি করবে, কারণ এই ঘরের টেম্পারেচারও খুব হাই আছে, এবং এই সময় বুধের দ্বাদশে বকরি হবে। সেই স্টেটটা একটু কিছু পয়েন্টসকে গুরুত্ব দেওয়ার মতো থাকবে। আচ্ছা, 28/7 থেকে 12/9 পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে, এবং এই ফেজটা মোটের উপরে বেটার হবে, এই মঙ্গলের অবস্থান আর কি। আর 12/9 থেকে 27/10 পর্যন্ত মঙ্গল তুলা রাশিতে অবস্থান করবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 27/10 থেকে 7/12 পর্যন্ত মঙ্গল বৃশ্চিকের ঘরে অবস্থান করবে, এবং 7/12 থেকে 16/1/2026, এবং এটা মোটামুটি মঙ্গল অবস্থান করবে ধনু রাশিতে। বৃশ্চিক রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে 27/10/2025 থেকে 7/12/25 রাত্রিবেলা 7:29 পর্যন্ত। তারপরে যে 24 দিন থাকলো সামনের বছর ডিসেম্বর মাসে, সেই মাসেও মঙ্গল ধনুরাশিতেই থাকবে, এবং তারপরেও 16 দিন ধনুরাশিতে থেকে মঙ্গল 3:50 ভোর রাতে সে মকর রাশিতে তার তুঙ্গস্থানে গোচর শুরু করবে বছরের প্রায় শুরুর দিক থেকে। এটা হচ্ছে মঙ্গলের অবস্থান। মঙ্গল যখন বকরি থেকে মার্গী হয় তার পরের 18 মাস পর্যন্ত সে তার নর্মাল রুটিনে চলে। এই মঙ্গল ঘুরে ঘুরে এসে যেই ডিগ্রিতে পার্টিকুলারলি ও বকরি হলো, অর্থাৎ 11 ডিগ্রির থেকে একটু বেশি, তার থেকে মোটামুটি 27 ডিগ্রি দূরে গিয়ে ও বকরি হবে।
অর্থাৎ সিংহের ঘরে প্রবেশ করে বকরি হয়ে পুনরায় কন্যা কর্কটের ঘরে আসবে এবং কর্কটের ঘরে যে 62-63 দিন থাকার যে প্রাথমিক পর্যায়ে এখানে থেকে গেল, ওই পরের সময় সেটা মেকআপ করবে বকরি স্টেটে। এইভাবেই ক্যালকুলেশন হয় মঙ্গলের ক্ষেত্রে। তো মঙ্গলের ক্ষেত্রে সব থেকে যেটা একটু টাফ টাইম আছে এই বছরে, সেটা হচ্ছে 7-6-25 থেকে 27-7-25 মঙ্গল কেতু একসাথে থাকবে এবং এই সময় কেতু নিজেও রবি এবং শুক্রের নক্ষত্রে জাংচারে থাকবে এই ফেজটাতে। তো কিছু বিষয় আছে এ সময় একটু সতর্কতার প্রয়োজন আছে, সেগুলো নিলেই কোনো অসুবিধে নেই। আচ্ছা, ভেনাস সম্পর্কে আপনাদের বলে দিই। সেটা হচ্ছে বছরের একদম শুরুতে ভেনাস আমাদের সে অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং সেটা হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারি 2025 পর্যন্ত কুম্ভের ঘরে অবস্থান করবে। কুম্ভের ঘরে অবস্থান করে সে 28শে জানুয়ারি 2025 সে মীন রাশিতে প্রবেশ করবে। শুক্র মীন রাশিতে প্রবেশ করে কিছু দূর অগ্রসর হয়ে বকরি হবে, বকরি হয়ে পুনরায় নিচের দিকে নেমে আসবে এবং মিনেই থাকবে, কিন্তু মীন এবং কুম্ভর একদম জাংচারে অবস্থান করবে, তারপরে পুনরায় ডাইরেক্ট হবে এবং এই মীন রাশি থেকে আলটিমেটলি সে মুভ করবে 31শে মে। তার মানে বুঝতে পারছেন 4 মাস শুক্র মীন রাশিতে অবস্থান করবে। সেখানে প্রবেশ করবে, গতি স্লো হবে, বকরি হবে, পেছন দিকে আসবে এবং তারপরে আবার ডাইরেক্ট হবে এবং প্রায় পুরো ঘরটি পুনরায় অতিক্রম করে সে 31শে মে 2025 মীন রাশি থেকে সে এক্সিট করবে। তা আমি টাইমিংটা একটু বলে দিই। 28/1/2025 28শে জানুয়ারি সকালবেলা 6:40 শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করে শুক্র আস্তে আস্তে গতি কমতে থাকবে এবং শুক্র বকরি হবে 2/3/2025 অর্থাৎ 2রা মার্চ 2025 কখন? ভোরবেলা 5:12 এবং যে ডিগ্রি পর্যন্ত শুক্র যাবে সেটা হচ্ছে 16 ডিগ্রি 38 মিনিট 53 সেকেন্ড। 16 ডিগ্রি 38 মিনিট 53 সেকেন্ড এই দূরত্ব পর্যন্ত শুক্র সেখানে অবস্থান করবে। তারপরে শুক্র নিচের দিকে নামবে। কবে ডাইরেক্ট হবে? সেটা হচ্ছে 13/4/2025 অর্থাৎ প্রায় 43 দিনের দিন শুক্র ডাইরেক্ট হবে। শুক্র যখন বকরি থাকে 42 থেকে 45 দিনের মতনই বকরি থাকে। তো 13/4/2025 এটিও ভোরবেলা 5:45 যে দূরত্বে মীন রাশি পর্যন্ত নিচে নামবে সেটা হচ্ছে 26 মিনিট 30 সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন 1 ডিগ্রির থেকেও নিচে নেমে আসবে। সেই জন্য আমি বলছিলাম যে মীন রাশি এবং কুম্ভ রাশি জাংচারে শুক্র দাঁড়িয়ে থাকবে, যেটা কর্কট রাশির নবাংশ, এই পর্যন্ত অবস্থান করবে শুক্র। ফাইনালি এক্সিট ফ্রম পাইসিস সেটা হচ্ছে 31/5/2025 সকালবেলা বেলার দিকে 11:16 শুক্র মীন রাশি তার এক্সল্টেড স্টেট, তার তুঙ্গ স্থান থেকে বেরিয়ে সে মেষ রাশিতে তার গোচর শুরু করবে। এটা হচ্ছে শুক্রের বছরের শুরুর দিকের গোচর। এবার আমি অল্প অল্প করে সারা বছরের টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে 31শে মে থেকে 29শে জুন পর্যন্ত শুক্র থাকবে মেষ রাশিতে। 29শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত বৃষ রাশিতে। 26শে জুলাই থেকে 21শে অগস্ট পর্যন্ত শুক্র মিথুন রাশিতে। 21শে অগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কর্কট রাশিতে। 15ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত শুক্র সিংহ রাশিতে। 9ই অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত শুক্র
কন্যা রাশিতে এবং নীচ হবে, এখানে ডেবিলিটেটেড থাকবে। 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত শুক্র থাকবে তুলা রাশিতে এবং 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত শুক্র থাকবে বৃশ্চিক রাশিতে এবং 20 ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত 2026 সালের শুক্র থাকবে ধনু রাশিতে। এটা হচ্ছে শুক্রের মেনলি গোচর। এর মধ্যে সিংহ রাশিতে যখন অবস্থান করবে তখন শুক্রর সাথে কেতুর সেখানে একটা কনজাংশন সেখানে হবে। সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত শুক্র কেতু একসাথে সিংহের ঘরে অবস্থান করবে। সেই সময় কিছু স্পেসিফিক ইনপুট দেওয়ার আছে, সেটা যখন আসবে সেটা আমি বলে দেব। এবার হচ্ছে বুধ, সব থেকে ইন্টারেস্টিং আলোচনা, কারণ বছরে এতবার বকরি মার্গি হয় যে তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে ইনপুট নিয়ে থাকতে হবে। তো মার্কারি যখন বছর শুরু করবে একদম, সেটা হচ্ছে সে বর্তমানে তো বৃশ্চিক রাশিতে রয়েছে এবং বকরি রয়েছে। এই বকরি দশা থাকবে 15 তারিখ পেরিয়ে যখন জাস্ট 16 তারিখ হবে, 16ই ডিসেম্বর, সেই দিন পর্যন্ত বুধ বকরি থাকবে। তো এই স্টেটটার পরে পরবর্তী প্রায় আরও 19 দিন বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং ফাইনালি 4 জানুয়ারি 2025 বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। থাকবে কতদিন না 24শে জানুয়ারি পর্যন্ত। তো বুঝতেই পারছেন এখানে 20 দিন অবস্থান করবে, তার মানে বুধের গতি কম থাকবে। সবে বকরি থেকে মার্গী হয়েছে, গতি কম থাকবে। আচ্ছা, তো তারপরে মকর রাশিতে অবস্থান করবে 24শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ডিস্টেন্সটা দেখুন, ফেব্রুয়ারিতে 11 আর জানুয়ারিতে হচ্ছে 24 তারিখ। তার মানে এদিকে 6.5 দিন, ওদিকে 11 দিন, তার মানে 17.5 দিন। আগে ছিল 20 দিন 30 ডিগ্রি, এবার লাগছে 17.5 দিন। আচ্ছা, এটা থাকবে মকরে। তারপরে কুম্ভে অবস্থান করবে 11 তারিখ ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার দেখুন 16 দিনে চলে এসছে বুধের, অর্থাৎ তার যে অ্যাভারেজ একটা ঘরে থাকার যে সময় 18 দিন, তার থেকে কমে গেছে। এটা হচ্ছে বুধের সব থেকে অতিচার গতি এই ফেজটাতে। তারপর বুধ মীন রাশিতে প্রবেশ করবে। বুধ সামনের বছর মীন রাশিতে প্রবেশ করে প্রথম সে বকরি হবে সামনের বছর ক্যালেন্ডার ইয়ার অনুসারে। তো বুধ মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করে বুধ ডেবিলিটেটেড হবে, কিন্তু শুক্র সেখানে থাকার জন্য সেখানে একটা নিজভঙ্গ রাজ্য হওয়ার প্রবণতা তৈরি হবে। যদিও সেখানে রাহু থাকবে এবং সেখানে রবি থাকবে, তো লট অফ কংগ্রেগেশন অফ প্ল্যানেটস। পরে শনিও সেখানে এসে প্রবেশ করবে 5 তারিখ, সরি মানে 5টা প্ল্যানেট আর কি একসাথে থাকবে। তো যার ফলে কিছু আমি দীর্ঘ আলোচনায় আপনাদের বলেছি, এরপরে যে আলোচনা করেছি তাতে, তো সেখানে দেখবেন আমি বলেছি যে এখানে কিছু আনইউজুয়াল ফ্যাক্টর আসবে, যে সময়টা আসবে, যখন আসুক তার আগে আমি বলে দেব সেটা। তো বুধ এই ঘরে প্রবেশ করে মীন রাশিতে বকরি হবে 15/3/2025, 15/3/2025 সকালবেলা 11:54 যে ডিগ্রিতে গিয়ে বুধ বকরি হবে সেটা হচ্ছে 15 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড এবং বৃশ্চিক রাশির নবাংশ। এই ডিগ্রিতে বুধ বকরি হবে, বুধ নিচে নেমে আসবে, নিচে নেমে বুধ মার্গী হবে 7/4/2025 অর্থাৎ 7ই এপ্রিল বিকেলবেলা 4:04। যে ডিগ্রিতে বুধ মার্গী হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি 48 মিনিট এবং সেটা কর্কট রাশির নবাংশ। তাহলে বুধের প্রথম বকরি স্টেটটা এখানে পূর্ণ হচ্ছে। এই দেখবেন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেট আলোচনার সময় আপনাদের বলেছি, তার মধ্যে আমি প্রত্যেককে বলেছি যে এপ্রিল মাসের 7ই এপ্রিল থেকে
মোটামুটি 23-24 এপ্রিল পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা একটু সাবধানে কিছু কিছু স্টেপস আছে, একটু কনজারভেটিভলি চলতে, বেশি হুটোপুটি করে কাজ না করতে, বা আরও কিছু প্রিকশনারি পিন পয়েন্ট জায়গা বলে দেবো, সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এই পার্টিকুলার সময়টাতে। এটাতে বুধ বেশ কিছুদিন এক্সরশন পিরিয়ডে থাকবে। 4.5 দিন মতন থাকে, কিন্তু এখানে 9 দিন থাকবে, তার কারণ আছে, সেটা যখন আসবে আমি বলে দেব। আচ্ছা, তো এই অবস্থায় থাকার পরে বুধের ক্ষেত্রে বুধ মীন রাশি ত্যাগ করে সে মেষ রাশিতে অবস্থান করবে 7ই মে থেকে। 7ই মে থেকে 23শে মে বুধ মেষ রাশিতে অবস্থান করবে, এবং 23শে মে থেকে 6ই জুন পর্যন্ত বুধ বৃষ রাশিতে অবস্থান করবে, এবং 6ই জুন থেকে 22শে জুন বুধ মিথুন রাশিতে অবস্থান করবে, এবং 22শে জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে প্রবেশ করে বুধ 30শে সেপ্টেম্বর অগস্ট পর্যন্ত কর্কটেই অবস্থান করবে। অর্থাৎ কর্কটে বকরি মার্গী অনেকগুলো স্টেট হবে, সেটা নিয়ে আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, 30শে অগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ থাকবে সিংহের ঘরে। 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত বুধ থাকবে তার এক্সল্টেড স্টেটে মূল ত্রিকোণে কন্যার ঘরে, এবং 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর প্রারম্ভিক ক্ষেত্রে বুধ থাকবে বৃশ্চিকের ঘরে, এবং এইখানে বুধ বকরি মার্গী হবে। আলটিমেটলি পুনরায় তুলার ঘরের যে অংশটা থাকবে সেটা 23শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এখানে সে তুলার ঘরে অবস্থান করবে। অর্থাৎ তুলার ঘর থেকে সে যাবে বৃশ্চিকের ঘরে, বৃশ্চিকের ঘর থেকে পুনরায় তুলার ঘরে আসবে। এখানে একটা ইন্টারচেঞ্জ অফ রুমস আছে, এবং তারপরে আবার সে বৃশ্চিকের ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় প্রবেশের সময়টা হচ্ছে বৃশ্চিকের ঘরে 23শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর, এবং 6ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত বুধ ধনু রাশিতে থাকবে, তারপরে মকর রাশি পরবর্তী 2.5 দিনের জন্য থাকবে। তো এটা হচ্ছে বুধের ক্ষেত্রে বললাম। এবার আমি বকরি মার্গীর সময়টা বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে কর্কটের ঘরে। তো কর্কটের ঘরে বুধের প্রবেশ কবে ঘটেছিল, সেটা হচ্ছে 22শে জুন। 22শে জুন থেকে 30শে অগস্ট, তাহলে বুঝুন জুলাই আগস্ট পুরো 61-62 দিন, 61 দিন, এবং এদিকে 22 তারিখ জুন মাসে, তার মানে 8 দিন, তার মানে 69 দিন বুধ কর্কটের ঘরে অবস্থান করবে। বুধ একটি ঘরে অ্যাভারেজ 16 থেকে 18 দিন থাকে, তাহলে এক্ষেত্রে 4 গুণ বেশি থাকবে। তো তার পাওয়ার এখানে প্রচন্ড বেশি এনহ্যান্সড হবে এই বছর এই ঘরে। তো বুধ এই ঘরে বকরি হবে যে সময়, সেটা হচ্ছে 18/7/2025, অর্থাৎ 18ই জুলাই বুধ বকরি হবে সকালবেলা 9:44 যে ডিগ্রি পর্যন্ত গিয়ে বুধ বকরি হবে সেটা হচ্ছে 21°22' মকর রাশির নবাংশে এবং নিজেরই নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে, এবং মার্গী হবে 11/8/2025, 11/8/2025 বেলায়, দুপুর বেলায় 12:21 PM, এবং যে ডিগ্রিতে মার্গী হবে, বকরি থেকে যে ডিগ্রিতে মার্গী হবে 10°2' 12" সেটা তুলা রাশির নবাংশে। তার মানে 10 ডিগ্রি থেকে পরবর্তী আরো 20 ডিগ্রি ক্রস করতে বুধের আরো সময় নেবে 20 দিন অ্যাভারেজ। তারপরে সে এই ঘরের পরে সিংহের ঘরে প্রবেশ করবে। আর লাস্ট অংশ বুধ যেখানে বকরি হবে সামনের বছর,
সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে 10-11-2025, বৃশ্চিকের ঘরে প্রথমবার প্রবেশ করার পরে 10-11-2025 বুধ বকরি হবে রাত্রিবেলা 12টা 3 মিনিটে, অর্থাৎ 9 তারিখ থেকে জাস্ট 10 হচ্ছে সেই সময় 12টা 3 মিনিটে। কত ডিগ্রিতে? 12°38'51" তুলা রাশির নবাংশে। নিচে নামতে নামতে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ, অর্থাৎ পেছন দিকে যখন যাবে, সেটা 23-11-2025 রাত্রি 8টা 5 মিনিটে, অর্থাৎ বৃশ্চিক থেকে তুলায় চলে আসবে। মার্গী হবে 29-11-2025, 29-11-2025 রাত্রিবেলা 10টা 32 মিনিটে। যে ডিগ্রিতে মার্গী হবে সেটা হচ্ছে 26°29'20", এটা বৃষ রাশির নবাংশ। এবং ফের বৃশ্চিকে প্রবেশ করবে 6-12-2025 সকাল রাত্রিবেলা 8টা 33 মিনিটে। এই সময়টা আপনাদের আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এই 6 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত বুধ পুনরায় বৃশ্চিকের ঘরে থাকবে এবং তারপরে ধনুরাশিতে প্রবেশ করবে 29 তারিখের পরে। এইটা হচ্ছে সারা বছর বুধের গোচর আছে। এক্ষেত্রে একটা জায়গায় দেখুন বুধ শুধু দুটো রাশি মিলিয়ে বকরি হচ্ছে, সেটা লাস্ট টাইমে। বাদ বাকি সময়গুলোতে একটা ঘরেই হচ্ছে এবং কোনো গণ্ডান্ত হওয়ার কোনো পরিস্থিতি এবছর দৃশ্য হচ্ছে না। আচ্ছা, রাহু কেতুর জায়গাটা একটু বলে দিই। রাহু অ্যাকুয়ারিয়াসে যাবে 18-5-2025 বিকেল 4:30 সময়, এবং এখান থেকে রাহু অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করে 10 ডিগ্রি অতিক্রম করার পরে, মানে নিচের দিকে যখন নামছে আর কি, সে পুরো ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে এবং পুরো ভাদ্রপদ নক্ষত্রে যে ডিস্টেন্সে সে এসে অবস্থান করবে সেটা হচ্ছে 16-3-2025 সামনের বছর 6টা 52 মিনিটে। এবং এই নক্ষত্রে রাহু অবস্থান করবে 23-11-2025 সকাল 9টা 29। বুঝতে কারোর অসুবিধা হলে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাহু, শনি যখন আমাদের মীন রাশিতে প্রবেশ করবে, রাহু তার কাছাকাছি সময়, তার মোটামুটি 15 দিন আগে সেও পুরো ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উল্টো দিক থেকে আসছে, তো সে উত্তর ভাদ্রপদ ছেড়ে পুরো ভাদ্রপদে আসবে। সেই ডেটটা হচ্ছে 16-3-2025। এই নক্ষত্রকে সাথে করে নিয়েই সে 18ই মে রাশি পরিবর্তন করে কুম্ভে আসবে। এটা আমি একটু আগে বললাম, এটা বিকেলবেলা 4:30 সময়। কিন্তু এই পুরো ভাদ্রপদ নক্ষত্রেই অলমোস্ট সারা বছর, সামনের বছর সে রাহু অবস্থান করবে এবং শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 20 ডিগ্রিতে গিয়ে অবস্থান করবে। সেটা হচ্ছে 23-11-2025 সকালবেলা 9টা 29 মিনিটে। ততক্ষণ পর্যন্ত পুরো ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তার মানে লাস্ট যে ওই 38 দিন হচ্ছে, সে 38 দিন কিন্তু সে রাহু নক্ষত্রে থাকবে, রাহু নিজের নক্ষত্রে থাকবে। এটা হচ্ছে রাহুর ক্ষেত্রে গোচর। তো রাহুর একটি নক্ষত্র পরিবর্তন আছে সামনের বছর, সেটা হচ্ছে 16ই মার্চ সে শনির নক্ষত্র ছেড়ে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি এবং রাহু একসাথে শ্রাপিত দোষ তৈরি করে রাখবে 29-3-2025 থেকে 18-5-2025 পর্যন্ত 47 দিন এখানে অবস্থান করবে। কেতুর ক্ষেত্রেও তাই, কেতু সিংহের ঘরে প্রবেশ করবে 18-5-2025 বিকেল 4:30 টেন্টেটিভ। এবং কেতু এখানে প্রবেশ করার পরে কিছুদিন পরে সে ট্রানজিট করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে সে থাকবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সে অবস্থান করবে। সে অবস্থানের ডেটটা হচ্ছে
আপনাদের ক্ষেত্রে মানে 18 তারিখ যেদিন করবে তারপরে সে 3 মাস মোটামুটি 2.5 মাস মতন মোটামুটি সময় নেবে। সে টাইমটা হচ্ছে 20/7/2025 দুপুর 12টা 2:12 পর্যন্ত। তারপরে শুক্রের নক্ষত্রে ট্রানজিট করবে। তার মানে কম্প্রিহেন্সিভ পোর্শন অফ দি ইয়ার শুক্রের নক্ষত্রে থাকবে, কারণ সে একটা রাশিতেই অবস্থান করছে। এটা হচ্ছে রাহু কেতুর জায়গাটা আপনাদের বললাম। আর সামনের বছর দুজোড়া করে 4টি গ্রহণ আছে। তো প্রথম গ্রহণ সংগঠিত হবে মার্চ মাসের 14 তারিখে। সেটা লিউনার এক্লিপস হবে। সেটা ভারতে দৃশ্য নয়, সকালবেলার দিকে হবে। এবং 29শে মার্চ সেটা সূর্যগ্রহণ হবে। তো চন্দ্রগ্রহণ হবে হচ্ছে 14 তারিখ। তো সেদিন পূর্ণিমা থাকবে এবং সূর্যগ্রহণ যেদিন হবে অমাবস্যা থাকবে। তো সেটা হচ্ছে 29/3/2025, এটিও দৃশ্য নয়। আচ্ছা, এরপরে ঠিক 174 দিন পরে প্রথম গ্রহণের যে লিউনার এক্লিপস হবে সেটা 7/9 অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2025 সালে হবে। এইটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, অর্থাৎ 4টে গ্রহণের মধ্যে এই গ্রহণ ভারতবর্ষে পূর্ণভাবে দৃশ্য থাকবে 7/9/2025। এবং এর 14.5 দিন পরে 21/9/2025 সূর্যগ্রহণ হবে। সেটাও ভারতের দৃশ্য নয়। তার মানে 4টে গ্রহণের মধ্যে মাত্র একটি পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্য হচ্ছে, সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025। তো সামনের বছরের মোটামুটি প্ল্যানেট পজিশন আপনাদের বলে দিলাম। এবার যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান প্ল্যানেটারি সিচুয়েশন। বর্তমান মানে আমি একদম ডিসেম্বরের শুরুর দিকে, একদম 2 তারিখ আমি অনুষ্ঠান করছি। তো lot more things to be happening around us, যেটা সংগঠিত হবে 27শে ডিসেম্বর পর্যন্ত। আমি কার্যত প্রত্যেককেই বলেছি, যাদের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে বা ইন্টারাকশন হয়েছে, যে 18ই ডিসেম্বর পর্যন্ত প্রাইমারিলি খুব সাবধানে থাকবেন। তার 3টে কারণ আছে। সেই 3টে কারণ আমি এক এক করে বলছি। প্রথম বলিনি, খারাপ সময়ের যে বেসিক স্প্যানটা আছে, সেই বেসিক স্প্যানটা যদি আমরা আলোচনা করি, মনে করুন আমরা যদি রাত্রিবেলাকে যদি ধরে নিই যে সেটা একটু নেগেটিভ টাইম, এটা কিন্তু হাইপোথেটিক্যাল বলছি, নেগেটিভ টাইম, তাহলে এখন মোটামুটি অন্ধকার হয়ে যায়, দেখবেন 5:10-15 মধ্যে সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে যায়। আমি 5:30টাই ধরছি, এবং সকালও হয় মোটামুটি 5:30-5:45 আগে খুব একটা ভালো আলো ফোটে না। তার মানে প্রায় 12:30-13 ঘন্টা মতন অন্ধকার থাকে। কিন্তু এই যে অন্ধকারের স্প্যানটা থাকে, এই অন্ধকারের স্প্যানটার কি যে একদম ডার্কনেসটার যে ইন্টেন্সিটি, এটা কোন সময় সব থেকে বেশি হয়? দেখা যাবে যে রাত্রি মোটামুটি 9টা থেকে ভোর রাত প্রায় 3টে-3:30 পর্যন্ত এই ডার্কনেসের যে প্রাবল্যটা, সেটা সব থেকে বেশি দেখা যায়। আবার তার মধ্যেও যেটা যদি আরো স্পেসিফাই করা যায় যে কোন সময় একদম ডেডলি ডার্কনেস, তো সেটা দেখা যাবে যে রাত্রি মোটামুটি 11টা-11:30 থেকে রাত্রির 2-2:30 পর্যন্ত সব থেকে। তা আমরা এখন সেই ফেজটাতে বসে আছি। অর্থাৎ নেগেটিভ স্প্যানটা যদি বলা যায় এবছরে, তাহলে সেটা মোটামুটি 29শে জুলাই থেকে স্টার্ট হয়েছে। অর্থাৎ শনি যেদিন বকরি হয়েছে তার 1 মাস পর থেকে স্টার্ট, আগে থেকেই হয়েছে, কিন্তু মোটামুটি ফিজিবল যেটা সেটা পাওয়া গেছে 29শে জুলাই থেকে। এবং সেটা আস্তে আস্তে তারপর পরবর্তীকালে পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ, সেটা ব্যক্তিগত, সামাজিক, বৈষয়িক এবং
সমস্ত গ্লোবাল ফেনোমেননের ক্ষেত্রেও আপনি দেখবেন আস্তে আস্তে জায়গাটা নড়বড়ে হয়েছে এবং এত দ্রুত প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে সমস্ত কিছুতে, সেটা কিন্তু আমাদের প্রায় সবাইকেই নাড়া দিয়ে গেছে যে এত ঘটনা প্রবাহ গত কয়েক বছরের মধ্যে কিন্তু ঘটেনি, সেটা ঘটেছে আস্তে আস্তে। এবার এই টাইমের মধ্যে থেকে আমরা দ্বিতীয় যে ইন্টেন্সিটির খারাপ সময়টা, সেটা আমি বলেছিলাম যে সেপ্টেম্বরের ফ্যাগ এন্ড থেকে 28-29 তারিখ থেকে প্রায় ধরুন এপ্রিল মাসের থার্ড উইক পর্যন্ত এটা ছিল সেকেন্ড সব থেকে খারাপ সময়। আর তার মধ্যে সব থেকে ওয়ার্স্ট টাইম, যেটাকে সব দিক থেকে, অর্থাৎ একটা মানুষের যতগুলো প্যারামিটার আছে, শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, সামাজিক, তার অফিসিয়াল, তার বিজনেস, তার ইকোনমিক সোর্স, তার সোশ্যাল ফেনোমেনন যে সমস্ত আছে, এডুকেশন, যতগুলো প্যারামিটার দিয়ে আমরা সমাজে আরেকটা মানুষের সাথে তথা সমাজবদ্ধ জীব হিসাবে আমরা যুক্ত থাকি, এই সব কটা প্যারামিটারকে কম বেশি ডিস্টার্ব করবে খুব বেশি রকমভাবে। সেটা স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি নভেম্বর মাসের 12 তারিখ থেকে এবং সেটা এক্সটেন্ডেড থাকবে প্রায় 25শে ডিসেম্বর পর্যন্ত। এই সময়টা, যেটাকে আমি রাফলি সবাইকে বলেছি অন্তত 18ই ডিসেম্বর পর্যন্ত দয়া করে কেউ এমন কিছু করতে যাবেন না যেটা আপনাকে, যদি কোনো পণ্ডিত বা কোনো জ্ঞানী মানুষ যদি একান্ত না বলে থাকেন, উপযাজক হয়ে কিছু করবার দরকার নেই। অল্প তো দিন, 36 দিনের মতন, তো সেটা একটু ভগবানের নাম করে কাটিয়ে দিন। আমি এই কথাটা সবাইকে বলেছি, কারণ অনেক ঘটনা প্রবাহ এই সময় ঘটবে, খুব স্টেবিলিটির অভাব ঘটবে। আমি আপনাদের বছরের একদম শুরুতে কতগুলো বা আলোচনা চলাকালীনও বলেছিলাম যে দেখবেন বছরের শেষের দিকে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি খুব একটা বড় ইস্যু হয়ে যাবে। বিশেষত আমরা যে সময় যে সবজি, ফল মূল যেগুলো খাই, সেগুলো অতিবৃষ্টি বা এরকম কারণে বিভিন্ন রকম রোগ জীবাণু, কীট পতঙ্গের কারণে তার যে প্রোডাক্টিভিটির রেটটা কিন্তু কমবে। সাপ্লাই দরকার, মানে ডিমান্ড রয়েছে, সাপ্লাই কম, তার ফলে তার প্রাইস রেইজ হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো সেটা হয়েছে, তার ফলে আমাদের দেশের প্রোডাক্টিভিটি তো অনেক বেশি, কারণ আমাদের দেশ অনেক বড় দেশ। যতই লোক সংখ্যা হোক, আমাদের দেশে মানে খাবার 3 কোটি 300 কোটি প্লেট খাবার তৈরি হয় দুবেলা, যাতে খেতে পারে। মোটামুটি আমি 90% ক্ষেত্রে জানি, আমি যেটা বলছি সেটা ট্রু, কারণ এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, 2-5% লোক অ্যাফেক্টেড খুব ব্যাডলি, কিন্তু তার পেছনে অনেক কারণ আছে, জিওগ্রাফিক্যাল কজ আছে, এত রিমোট এরিয়ায় থাকেন তারা, অ্যাক্সেসিবিলিটির অভাব আছে, প্রিজার্ভেশনের অভাব আছে, তাদের বিভিন্ন রকম ধরুন সামাজিক অবস্থা আছে, সব মিলিয়ে এত খাবার দিতে হয় প্রত্যেক দিন আমাদের দেশকে, এবং আমাদের দেশের যে ঊর্জা শক্তি সেটা সেই লেভেলে আছে, এবং এত মানুষকে, এছাড়া অগণিত পশু পাখি রয়েছেন যারাও খাদ্য গ্রহণ করছেন, অ্যাকোয়াটিক রয়েছেন, তারাও খাদ্য গ্রহণ করছেন সমস্ত। তো এই পরিমাণ খাবার প্রোডাকশন হওয়ার জন্য আমাদের দেশের একটা প্রিভিলেজ আছে, এটা পৃথিবীর প্রায় কোনো দেশেই নেই যে এত প্রোডাকশন হয় খাবারের। প্রায় সব খাবারই ভারতবর্ষে তৈরি হয়, কিছু সামান্য খাবার আমাদের আমদানি করতে হয়, অধিকাংশটাই আমরা রপ্তানি করি খাবার। উদ্বৃত্তও থাকে, তাহলে বুঝুন খাবার এত হাইলি ফার্টাইল আমাদের মৃত্তিকা, তথা বিজ্ঞানীরা অনেক হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস আবিষ্কার করেছেন, বিভিন্ন উন্নত সার আবিষ্কার করেছেন, যার দ্বারা আমাদের গ্রিন রেভলিউশন হয়েছে। ভবিষ্যতে আরও ভ্যারাইটি এসেছে, আমি এই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও দেখবেন যে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেশ ঊর্ধ্বমুখী থাকবে এই সময়টা। তো সেটা আপনারা জীবনের দিয়ে পর্যবেক্ষণ করছেন। তবে এই সময়টা দেখবেন যে ডিসেম্বরের শেষের দিকে গিয়ে কিন্তু ব্যাপারটা
আস্তে আস্তে গেট ডাউন করছে, অনেকটা নর্মালাইজ হবে এটা। পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা নাবিশ্বাস ওঠার জোগাড়, কারণ তাদের সেই লেভেলের খাদ্যের প্রোডাকশন নেই, হিউজ পপুলেশন, কিন্তু খাদ্য আমদানি করতে হয়। তো তাদের মানে মূল্যবৃদ্ধি অনেক বেশি আমাদের থেকে। তো সেই রেসপেক্টে আমি বলেছিলাম এন্টায়ার মান্ডিনটাকে কনসিডার করে। বৃষ্টিপাত নিয়ে বলেছিলাম যে বছরের একদম ডিসেম্বরের শুরুর দিক পর্যন্ত বৃষ্টি হবে। আমি কালকেও দেখলাম যে হালকা বৃষ্টি হয়েছে আমার এই দমদম এরিয়াতে। তো জানি না অন্য জায়গায় কতটা হয়েছে, কিন্তু আমি খুব বেশি বৃষ্টির কথা বলিনি। আমি বলেছি বৃষ্টিপূর্ণ একটা এনভায়রনমেন্ট থাকবে এবং ঠান্ডাটা খুব ভেজা ভেজা থাকবে। আমি যে কথাগুলো তখন বলেছি, যেটা আমি বলেছি কার উপর দাঁড়িয়ে, আমাদের যে ক্যালকুলেশন সনাতন জ্যোতিষের তথা আমাদের মহান ঋষিরা যে ক্যালকুলেশন করে গেছেন তার উপর দাঁড়িয়ে। তো এখন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কাগজে দিচ্ছে যে বৃষ্টি, তার সাথে ভেজা ভেজা ওয়েদার, কুয়াশা প্রচণ্ড। তো ডিউ পয়েন্টের নিচে নেমে যাচ্ছে টেম্পারেচার, তারপরে কুয়াশা পড়ছে। তো সেটা কিন্তু আমি 4-5 মাস আগেই আপনাদের অন দ্য বেসিস অফ দি ক্যালকুলেশন, আমাদের মহান দেবতুল্য ঋষিদের ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে আমি বলেছিলাম, সেটা কিন্তু আপনারা জীবন দিয়ে উপলব্ধি করেছেন। 3 নম্বর আপনাদের বলেছিলাম যে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশে মোটামুটি অনেক দিন ধরে ক্ষমতায় আছে এরকম কোনো প্রধান, তিনি হয় তার ক্ষমতা চ্যুত হয়ে যেতে পারে বা তার বদলে অন্য কেউ আসতে পারে, তিনি ডিফাম্ড হয়ে যেতে পারেন, তার মৃত্যু ঘটতে পারে। খুব খারাপ কথা বলছি আর কি, মৃত্যু ঘটাটা কখনোই কাঙ্ক্ষিত নয় কোনো ক্ষেত্রে, কিন্তু পসিবিলিটিগুলো বলছি। বাট তিনি সেই চেয়ারটাতে আর হোল্ড করে রাখার মতো অবস্থায় হবে না। তো আমাকে বহু মানুষ প্রশ্ন করেছিল, আপনি তো বলে দিলেন অনেক দিন, এটা খুব ফেক কথা। অনেক দিন মানে কত দিন? আপনি একটা ডিউরেশন বলুন। আমি বলছিলাম শনি যতদিন একটা পাক ঘুরে আসে তার মোটামুটি 50% সময়, তার মানে প্রায় 14.5 বছর কোনো মানুষ যদি কোনো চেয়ারে থাকে সে কিন্তু আনসার্টেন হয়ে পড়বে। আর একটা যদি গোচরের বেশি থাকে তাহলে তার আনসার্টেনটি বেশি হবে। আর বয়স যাদের মোটামুটি 76-77 বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও অনেকেই এখান থেকে সরে আসবে বিভিন্ন সক্রিয় কাজকর্ম করা থেকে। সেটা যে শুধু বয়সজনিত কারণেই তা নয়, অন্যান্য কারণও কাজ করবে। স্যাটার্ন খুব লুজ হয়ে যাবে এক্ষেত্রে। তো সেগুলো আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু যারা রাষ্ট্রপ্রধান আছে, যার যার দেশের যেরকম সিস্টেমে সেই দেশ পরিচালিত হয়, সেই দেশের সাপেক্ষে দেখবেন অনেক মানুষের এই সময় শিফটিং হয়েছে বা ক্ষমতার হস্তান্তর হয়েছে বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হয়েছে। অর্থাৎ তিনি যে একদম একচ্ছত্র ক্ষমতা ভোগ করতেন, সেই ক্ষমতাটা কিন্তু টিকেল ডাউন হয়েছে, অর্থাৎ তার বিকেন্দ্রীকরণ হয়েছে সেই ক্ষমতার। সেরকম প্রচুর ঘটনা আপনারা যদি চারপাশ খোলা রাখেন দেখতে পাবেন। 4 নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে এক ধরনের ওয়্যার বা স্কার্মিশ, সেটা কিন্তু হওয়ার যোগ আছে। শ্যাডো ওয়্যার, পৃথিবীর সব দেশই এখন যুদ্ধ করার আগে অনেক চিন্তা করে, কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। তো তার ফলে প্রত্যেক দিনের যুদ্ধের যে খরচ হয় সেটা হয়তো আমাদের জেলার 1 বছরের হয়তো টোটাল বাজেট এত খরচ হয়। তাও তো ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার, প্রচুর মানে উন্নত দেশ, মানে যারা ধরুন অনেক নিচের দিকে থাকা দেশ তারাও যুদ্ধ করছে, তাদের ইকোনমি কয়েক দশক পিছিয়ে যাচ্ছে। সেই জন্য কেউই খুব একটা মানে যুদ্ধে লিপ্ত হতে চায় না ডায়ালগের দ্বারা, সেটাই খুব ভদ্র এবং সুস্থ মস্তিষ্কের পরিচয়। তবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়েছেন তারা মোটামুটি জানেন যে একটা কথাই আছে যে 10 দশকে মানে 100 বছরে অন্তর আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের যে রাষ্ট্রের সীমানা আছে
সেই সীমানাগুলো কিঞ্চিত পরিবর্তন হয়, বাড়ে কমে, নতুন কোনো দেশের জন্ম হয়, কোনো দেশ ডিজলভ হয়ে যায়, এরকম প্রচুর ঘটনা আছে, ইতিহাস যারা পড়েছেন তারা। এইটা এই সময়ের মধ্যে তৈরি হওয়া একটি বড় ঘটনা। যেমন দেখবেন 2003-4 সালে সম্ভবত একদম অস্ট্রেলিয়া মহাদেশের উত্তরে একটা দেশ তৈরি হয়েছে, তার নাম ছিল ইস্ট তিমোর। দীর্ঘদিন যুদ্ধের ফলে তারা তৈরি হয়েছিল। এরকম বহু দেশের জন্ম হয়, আবার সেই দেশ মার্জ হয়ে যায় অনেক দেশের সাথে, স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি হয়, মার্জিং হয়। এরকম সারা পৃথিবীতে জিওপলিটিক্যাল ঘটনা ঘটে এবং এটা কিন্তু নিরন্তর চলতে থাকে। মানুষের বিভিন্ন এথনিক মুভমেন্ট হতে পারে, বিভিন্ন সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে, তার জন্য এগুলো ঘটে। তো এই ধরনের ঘটনা কিন্তু এ সময় বেশ ঘটবে এবং বেশ কিছু দেশ তাদের কিন্তু পুরনো আধিপত্য ফিরে পাবে, আবার বেশ কিছু দেশ যারা খুব বেশি ধরুন করছে, মানে বিভিন্ন রকম অ্যাপ্রিহেনশনের পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের অবস্থাও কিন্তু গন্ডগোলের হবে। তবে যারা যতটা ধৈর্যশীলতা এবং শান্ত ভাব দেখাতে পারবে তাদের ক্ষেত্রে এ সময় বেটার। কারণ সময় খারাপ থাকলে সে সময় যদি যুদ্ধ সে সময় হবে, মানুষের ক্ষয় ক্ষতি অগণিত, নিরপরাধ মানুষের মৃত্যু, অসহায়তা, ধ্বংস, এগুলো তো সময়ের একটা খারাপ ফেজেই যায়। তো সেইগুলো না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বা নিয়ন্ত্রিত পর্যায়ে, সীমিত পর্যায়ের যুদ্ধ, কিছু অপরাধকে ঠেকিয়ে রাখার জন্য, স্কার্মিশ বলা হয় যেটা। একসময় ফ্রান্স এবং জার্মানির মধ্যে এরকম যুদ্ধ হতো, যুদ্ধের ভাব, কিন্তু কেউ যুদ্ধ করতো না, কিন্তু সবসময় দুটো বর্ডারে মার্চিং হচ্ছে আর কি। তো এইরকম ধরনের প্রকৃতি এখন হওয়ার প্রবাবিলিটি আছে। তবে দেখবেন আপনারা মঙ্গলটা এমন একটা খারাপ সময় বকরি হতে চলেছে, আগামী, আজকে অনুষ্ঠান করছি 5 দিন পরে, এখন থেকে স্ট্যাটিক হয়ে গেছে, যে আসলেই ব্যাপারটাকে ইনস্টিগেশন করবে। কারণ স্যাটার্ন এবং রাহুর সাথে একটা নেগেটিভ পোস্টিং রয়েছে ইমিডিয়েট। আর একটা জিনিস সব থেকে বড় ব্যাপার, যে ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত ফাইন্যান্সিয়াল মানিটারি মুভমেন্ট খুব কম হবে, কোঅর্ডিনেশন ভীষণভাবে বিঘ্নিত হবে, অলমোস্ট হবে না বললেই চলে। একদম কোনো ওয়েবসাইটে কাজ করছেন, দেখা যাবে ওয়েবসাইট সারাতে বসে গেল কেউ, বা ধরুন বলছে 3 দিন বন্ধ থাকবে, আপগ্রেডেশন হচ্ছে, বা এমন কিছু পাসওয়ার্ড আপনি রিট্রিভ করতে পারছেন না, এরকম ধরনের ঘটনা আচ্ছার ঘটবে কিন্তু এই সময়। তার মানে কি, অ্যাকচুয়ালি ও আপনার সময়টা নিয়ে নিচ্ছে। যে 1 ইউনিট কাজ করতে আপনার ধরুন 1 ঘন্টা লাগে, সেটা আপনার 2 ঘন্টা লাগবে, আপনাকে ফ্রাস্ট্রেট করবে, আপনার ব্রিচ অফ পেশেন্স করবে। এটাই হচ্ছে এই সময়ের কাজ। এবং ফাইন্যান্সিয়াল বা মানিটারি ফ্লো এটাকে ভীষণ রিডিম করে দেবে, ভীষণভাবে কমিয়ে দেবে। শেয়ার বাজারের অবস্থাও একটু ফ্লাকচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, তবুও শনি গতি নিয়েছে এখন অনেকটা, তার ফলে একটু স্টেবিলাইজেশনের দিকে যাচ্ছে। আর ডিসেম্বরের শেষের দিকে গিয়ে সেটা অনেকটা বেটার ফল প্রদান করার মতন জায়গায় যাবে। যতটা পারবেন চেষ্টা করবেন এই সময় অন্তত 27শে ডিসেম্বর 27শে ডিসেম্বর পর্যন্ত, প্রাইমারিলি এই বছরের জন্য যতটা কনজারভেটিভ, নিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রণ এবং সব কিছুর কাজের মধ্যে একটা সীমাবদ্ধতা রেখে কাজ করাটা দরকার। নমস্কার।